এবং আজকের ফেসবুক লাইভ ক্লাসে যারা শুনছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আজকে এই করোনার মহামারীর মধ্যে যারা ঘরে বসে আছো, ক্লাস করতে পারতেছো না, তাদের জন্য এটুআর সহযোগিতায় বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় ফেসবুক লাইভে ক্লাস শুরু হয়েছে। আজকে ক্লাসের 21তম ক্লাস চলতেছে। এই ক্লাস প্রেজেন্টেশনে এবং উপস্থাপনা এবং নির্দেশনা এবং বিনির্মাণে আছে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদাতুল্লাহ, ওয়ার্কশপ সুপারিনটেন্ডেন্ট মেকানিক্যাল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টির নাম হচ্ছে মেশিন শপ প্র্যাকটিস 3 67043। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই মুহূর্তে তোমাদের কাছে জানতে চাবো আমার সাউন্ডটা কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। অবশ্যই সাউন্ড শোনা গেলে অথবা সমস্যা হলে তোমরা কমেন্টসে জানালে আমি উপকৃত হব এবং মূল ক্লাস শুরু করব। সাউন্ড কি আসতেছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মেশিন শপ প্র্যাকটিস 3 67043, চতুর্থ পর্বের এই সাবজেক্ট। আমার 21তম ক্লাসে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সিএনসি মিলিং মেশিন। সিএনসি মিলিং মেশিনের জি কোড এবং এম কোড প্রোগ্রামিং। সিএনসি মিলিং মেশিনে আলোচনা করতে গেলে সর্বপ্রথম যেটা জানা দরকার সেটা হচ্ছে সিএনসি মিলিং মেশিন কি। তারপরে আমরা জানব সিএনসি মিলিং মেশিনের প্রোগ্রামিং কিভাবে করা হয়, আর হচ্ছে জি কোড এবং এম কোড কিভাবে প্রয়োগ করা হয় এবং কিভাবে প্রোগ্রামিং করা হয়। সিএনসি মিলিং মেশিন, সিএনসি শব্দটা হচ্ছে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল, এবং মিলিং এক প্রকার মেশিনিং অপারেশন। যখন মিলিং মেশিনের সাথে সিএনসি পদ্ধতিকে সংযুক্ত করা হয় তখন তাকে বলা হয় সিএনসি মিলিং মেশিন। মাল্টিপয়েন্ট কাটিং টুলসের সাহায্যে ফ্ল্যাট এবং হেলিক্যাল তল উৎপাদনে সিএনসি মিলিং ব্যবহার করা হয়। সম্পূর্ণ মেশিনিংকে মিলিং মেশিন সেন্টারও বলা হয়। সিএনসি মিলিংয়ের যে প্রোগ্রামিং, সে প্রোগ্রামিংগুলো হচ্ছে অনুমান যাচাই এবং বাছাইকরণ। 2 নম্বর হচ্ছে কোঅর্ডিনেট স্থাপন পদ্ধতি। 3 হচ্ছে প্রোগ্রামিং টুলপথ এবং নিরাপদে কাজ শেষ করুন। এটাকে 4টা স্টেপে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে যে আমরা সিএনসিতে যখন কাজ করব, সিএনসি হচ্ছে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল, এবং কম্পিউটারকে তোমার প্রোগ্রামিংটা অর্থাৎ তোমার যে কাজটা তোমার মাথায় যেটা আছে সেটাকে কম্পিউটারের তার ভাষায় তাকে বুঝিয়ে দিতে হবে। আমরা যেমন বাংলা, ইংরেজি, আরবি বিভিন্ন ভাষায় কথা বলি, আমরা একজনের কথা আরেকজন বুঝতে পারি, আমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক অনুরূপভাবে মেশিনেরও নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে। এই ল্যাঙ্গুয়েজগুলোকে, আমার মনের ভাবটাকে মেশিনের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে মেশিনের ভিতরে ইনপুট দিতে হয়। এটাই হচ্ছে মেশিনিং ল্যাঙ্গুয়েজ। এই মেশিনিং ল্যাঙ্গুয়েজটাকে যখন আমি দিব, প্রথম কাজটা হচ্ছে আমি কাজটা এরর মেথডেই করতে হয়। আসলে একেবারে প্রাথমিক পর্যায়ে এরর মেথডে কাজ করতে হয়। কাজ করে আমাকে ল্যাঙ্গুয়েজগুলোকে বুঝতে হবে এবং বুঝিয়ে দিতে হবে। অনুমান যাচাই করে এইটা অ্যাজাম্পশনের মাধ্যমে সেই কাজটা করা হয়। দ্বিতীয় ধাপে হচ্ছে কোঅর্ডিনেট স্থাপন পদ্ধতি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং ইতিমধ্যে আমি তোমাদের কোঅর্ডিনেটের উপরে একাধিক ক্লাস নিয়েছি। কোঅর্ডিনেট কিভাবে আমরা স্থাপন করব এবং কোঅর্ডিনেট সিস্টেমটা কি জিনিস, এই নিয়ে আমি তোমাদের মধ্যে ইতিমধ্যে আমি 2টা ক্লাস নিয়েছি। আজকেও তোমাদেরকে বেসিক কিছু দেখাবো
যে কোঅর্ডিনেট বলতে স্থানাঙ্ক বোঝায়। আমরা জ্যামিতিক স্থানাঙ্ক যেরকম আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দ্বারা আমরা প্রকাশ করি, ঠিক অনুরূপভাবে একই জিনিস এখানে কোঅর্ডিনেট সিস্টেম এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। অথবা যদি আমরা 3D ডাইমেনশনালে কোনো কাজ করি, 3 ডাইমেনশনালে যদি কোনো কাজ করি, তাহলে সেখানে আরেকটা অ্যাক্সিস যোগ হয়, ওই অ্যাক্সিসটার নাম হচ্ছে জেড অ্যাক্সিস। এরকম 3টা অ্যাক্সিসে কাজ হয়। সেই কোঅর্ডিনেট সিস্টেমটা কিভাবে কাজ করে এই নিয়ে টোটালি একটা ক্লাস আছে। তো তোমরা ইচ্ছা করলে আমার এই ফেসবুক লাইভেও স্কিল পোর্টালে ঢুকে সেই ক্লাসগুলোকে আবার রিভিউ করে শুনতে পারবে। আমরা কোঅর্ডিনেট সিস্টেমটা যখন শেষ করব, এরপরের কাজ হচ্ছে প্রোগ্রামিং টুল পাথ। এরপরের কাজটা হচ্ছে প্রোগ্রামিং করা। আজকে আমাদের মূলত কাজটাই হচ্ছে প্রোগ্রামিং আমরা কিভাবে করব জি কোড এবং এম কোডের মাধ্যমে, এইটাই আমরা আজকে আলোচনা করব। এই কোডিং, একটা কোড হচ্ছে জি কোড, একটা এম কোড, এটা আলোচনা আসবে এরপরে সেই প্রোগ্রামিং টুল পাথের মধ্যে। তারপরে লাস্ট চতুর্থ ধাপে বলা হয়েছে এন্ড অফ সেফটি, অর্থাৎ নিরাপদে কাজ শেষ করুন। এটা আমরা নিরাপদে কাজ শেষ করব ইনশাল্লাহ। আজকে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোঅর্ডিনেট স্থাপন পদ্ধতি। এটা যদিও একটা ক্লাস হয়েছে, তারপরেও একটু ধারণা তোমাদেরকে দিচ্ছি। কোঅর্ডিনেট স্থাপন পদ্ধতি হচ্ছে এমন একটি সমন্বিত পদ্ধতি যার মাধ্যমে আমরা পৃথিবীর বিন্দুর অবস্থান শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়। বেশিরভাগ স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুর অবস্থান শনাক্ত করতে 2টি সংখ্যার একটি স্থানাঙ্ক ব্যবহার করা হয়। যেমন আমি বলছি তোমাদেরকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, 2টা সংখ্যা এক্স এবং ওয়াই, এই 2টা সংখ্যা দ্বারা আমরা স্থানাঙ্ক ব্যবহার করি। এই সংখ্যার প্রত্যেকটি বিন্দু একটি নির্দিষ্ট রেফারেন্স পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব নির্দেশ করে থাকে, যাকে মূল বলা হয়। প্রথম সংখ্যা এক্স, যা বিন্দুটি মূল থেকে ডানে বা বাম দূরত্ব নির্দেশ করে। দ্বিতীয় সংখ্যা ওয়াই, বিন্দু থেকে উপর এবং নিচের মান হিসাবে নির্দেশ করে। জেড, মূল থেকে সামনে বা পিছনে নির্দেশ করে। এটা আবার ওয়াই জেড এক্স নিজেদের ভিতরে অল্টারনেট হতে পারে মেশিনের ভাষা অনুযায়ী, এক এক মেশিনে এক এক রকম থাকতে পারে, সেটা তোমাকে আগে এরর মেথডে দেখতে হবে। প্রোগ্রামিং টুল পাথ বা টুল পাথ ল্যাঙ্গুয়েজ হচ্ছে সিএনসির জন্য মেশিন টুল পাথ তৈরির একটি প্রোগ্রামিং ভাষা। এটি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে এর উপর ভিত্তি করে জি কোডে প্রতিস্থাপন করা হয়। আমরা জানি ল্যাঙ্গুয়েজ, জাভা ল্যাঙ্গুয়েজ, এটা একটা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ দিয়েই তৈরি করা হয়, এখানে কোডিং করা হয়, জি কোডের মাধ্যমে কোডিং করা হয়। এবং এটি লিনাক্স সিএনসি, এটাও আরেকটা ভাষা। এই লিনাক্স সিএনসির মাধ্যমত বিদ্যমান সিএনসি মেশিনেও নিয়ন্ত্রণ করা যায়, এটা সফটওয়্যারের সাথে সামঞ্জস্য থাকে। টুলপাথ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ক্যাম প্রোগ্রামিংয়ের একটি অংশ, এটাও একটা ভাষা। ক্যাম প্রোগ্রামিং, ক্যাম হচ্ছে কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং, ক্যাম কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং। এবং আমরা ইতিমধ্যে জানি সিএডি ক্যাট, অর্থাৎ কম্পিউটার এডেড ডিজাইন। কম্পিউটার এডেড ডিজাইন বা তোমার যে কাজটা করবা সে কাজটাকে ডিজাইন করে ক্যামের মাধ্যমে সেই জিনিসটাকে প্রোডাকশন করা হয়। অলরেডি আমরা ক্যাড অ্যান্ড ক্যাম একটা সাবজেক্ট, তোমরা 6ষ্ঠ পর্বে গিয়ে পড়বে। তো ক্যাম প্রোগ্রামিংটা হচ্ছে এটা একটা প্রোগ্রামিং এর একটা অংশ। ক্যাম সিএনসি সিমুলেটরের সাহায্যে ব্যবহার করা যেতে পারে। সিমুলেটর অর্থাৎ আমরা যে কাজগুলো করব সেই কাজটা ঠিকমতো হচ্ছে কিনা এটা মূল প্রোডাকশনের আগে আমরা সিমুলেশনের মাধ্যমে দেখতে পারি, এটাকে বলা হয় সিমুলেটর। এখন মূল কথায় আসি, সেটা হচ্ছে জি কোড। জি কোড হচ্ছে সিএনসির এক প্রকার প্রোগ্রামিং ভাষা। জাভা স্ক্রিপ্টের উপর ভিত্তি করে জি কোড প্রতিস্থাপন করা হয়। জি কোড স্ক্র্যাচ থেকে প্রোগ্রাম লিখতে সক্ষম, অর্থাৎ আমরা ক্যাডের মাধ্যমে যে প্রোগ্রামটা করি বা যে ড্রয়িংটা করি সেখান থেকে সে প্রোগ্রাম লিখতে পারে। জি কোড যখন কাজ করে তখন ক্যাম প্রোগ্রামে আর ফিরতে হয় না, জি কোডের মাধ্যমে সে কাজ করতে পারে। প্রোগ্রামের অধিক ফলাফলের জন্য জি কোড সহায়ক, জি কোডে কাজ করাটা বেশি সহজ বা সহায়ক, এই জন্য আমরা জি কোডের ব্যবহারটা বেশি করি। ক্যাড সফটওয়্যার থেকে জি কোড প্রোগ্রামিং লেখা সম্ভব, ক্যাম সফটওয়্যার থেকে
কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং সফটওয়্যার থেকে জি কোডের প্রোগ্রামিং লেখা সম্ভব। মেশিনে কিছু ভুল থাকলে ক্যাম সফটওয়্যার থেকে জি কোড সম্পর্কে দ্বিতীয় মতামত পাওয়া যায়। আর ক্যাম সফটওয়্যার থেকে জি কোডের মাধ্যমে সমস্যার সমাধানও সম্ভব। জি কোডের মধ্যে যে পর্যায়ক্রমিক যে ধারাবাহিকতা তা যদি আমরা চিন্তা করি, তার মধ্যে আছে যেমন কমেন্ট মেসেজ, সেট ফিড রেট মোড মানে হচ্ছে যেমন G93, 94, G95 এরকম। তো এটা হচ্ছে যে আমরা যে ফিড রেটটা আছে, আমরা যে মেশিনিং করব তার ফিড আমি কতটুকু দিব। তো যতটুকু ফিড দেই এক একটার এক এক রকম ফিড থাকতে পারে। এই ফিড রেটটা কম বেশি হইতে পারে, তিন রকম ফিড হইতে পারে। তো একটা ফিডের মোডের নাম দিলাম G93, একটার নাম দিলাম 94, একটার নাম দিলাম G95, এরকম আর কি। এটা হচ্ছে কোডের নাম। সেট ফিড রেট এটা কমন এফ। ফিড রেটটা আমরা কমন, যেটা আমরা ফিড রেটটা যখন কমনলি দিব কোনো প্রোগ্রামিংয়ের বাইরে, প্রথম স্টার্টিং ফিডটা কত হবে সেটা হচ্ছে এফ। সেট স্পিন্ডেল স্পিড কত দিব সেটা হচ্ছে এস, অর্থাৎ এস 500, এস 400 দিতে পারি। তার মানে কি স্পিন্ডেলটা প্রতি সেকেন্ডে 500 বার ঘুরবে, আরপিএম প্রতি মিনিটে সে 500 বার ঘুরবে। একটা স্পিন্ডেল সে 500 বার ঘুরবে, এটা হচ্ছে স্পিন্ডেলের স্পিড। এটা এস দ্বারা আমরা প্রতিস্থাপন করি। সিলেক্ট টুল টির মাধ্যমে আমরা জানি সিএনসি মিলিংয়ে, নর্মাল ট্রেডিশনাল মিলিং বা ল্যাব মেশিনে একটা টুল ব্যবহার করা হয়। আমরা একটা টুলের কাজ শেষ করে আরেকটা টুল ব্যবহার করতে পারি। এই টুলটাকে আবার খুলে আবার নতুন করে পরের টুলে ব্যবহার করা হয়। বাট সিএনসি মেশিনগুলোতে একাধিক টুল একসাথে ইনস্টল করা থাকে, একসাথে ব্যবহার করা যায়। 2টা 3টা 4টা টুল ব্যবহার করা যায়। একটা কাজ করতে যদি 4টা টুলের প্রয়োজন হয়, 4টা টুলকে আমরা একত্রিতভাবেই লাগিয়ে রাখি। তারপরে যখন যে কাজের জন্য যে টুল দরকার সেই টুলটাকে আমরা কল করলে সেই টুলটা চলে আসবে। তাহলে আমাকে টুলের নাম দিতে হবে, যেমন T1, T2, T3। এখানে লেখা আছে সিলেক্ট টুল টি। তারপরে আছে চেঞ্জ টুলটা যখন আমি নাম দিলাম, নাম দেওয়ার পরে এই টুলটাকে T1 চেঞ্জ করে T2-তে যাব, তাহলে এখানে চেঞ্জ করতে হবে। তাহলে আমার প্রোগ্রামিংয়ের সময় লিখতে হবে T1 M20 M6 T4। তার মানে কি T1 থেকে টুলটা চেঞ্জ হয়ে T4-এ চলে গেল, অর্থাৎ 4 নম্বর টুলে সে চলে যাবে, অর্থাৎ 4 নম্বর টুল নিয়ে আসবে, নিয়ে এসে সে কাজ করবে। এটা মেশিনকে বুঝাই দিতে হবে। তারপরে স্পিন্ডেল অন অফের জন্য M3, M4, M5 এর দ্বারা করা হয়। কুলেন্ট অন অফের দ্বারা M7, M8, M9 এইভাবে করা হয়। অ্যানাবল এবং ডিজেবল ওভারসিজের মাধ্যমে M48, M49 এইভাবে আমরা প্রোগ্রামিং করি। এখন তুমি হয়তো প্রশ্ন করতে পারো যে স্পিন্ডেলের অন অফের মধ্যে M3, M4, M5 দিলাম, কুলেন্টের অন অফের মধ্যে M7, M8, M9 দিলাম কেন? আমি কি M3-র জায়গায় কি M1, 2 দিতে পারতাম না? অবশ্যই পারতাম। আমি যে কোনোটা দিয়ে না দিতে পারি, বাট একটা স্ট্যান্ডার্ড করা হয়েছে এই জন্য যাতে করে সহজে বুঝতে পারে, মেশিনেরও বুঝতে সুবিধা হয়, এবং যারা মেশিনের সাথে রিলেটেড যে সকল ইঞ্জিনিয়াররা আছে, অপারেটর আছে, তারাও যাতে খুব সহজে বুঝতে পারে, এলোমেলো প্রোগ্রামিংয়ের সময় যেন না হয়, এই জন্য স্ট্যান্ডার্ডটা মেনটেন করা হয়। থ্যাংক ইউ। তারপরে আছে ডিওএলকে G4, সেট অ্যাক্টিভ প্ল্যান G17, G18, G19, সেট লেন্থ ইউনিট G20, G21, এরকম কাটার রেডিয়াস কম্প্রেশন অন অফ, এটা G14, G41, G42 এরকম। তারপরে কাটিং লেন্থ কম্পোজিশনের জন্য G43, G44, G59। তারপরে স্কেলিংয়ের জন্য এর জন্য 51 বা 50, G50 বা 51 এরকম ব্যবহার করা হয়। কোঅর্ডিনেট সিস্টেমের জন্য 51-এর পরে 54 থেকে শুরু করে 54, 55, 56, 57 এইভাবে
আস্তে আস্তে সামনের দিকে কোঅর্ডিনেট সিস্টেমটা আঁকানো হয়। অর্থাৎ 54-এর আগ পর্যন্ত মেশিনিংয়ের প্রোগ্রামগুলো দেওয়া হয় জি কোডের মাধ্যমে, এবং ইয়ের পরে 54-এর পরের থেকে দেওয়া হয় হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমের প্রোগ্রামিংগুলো। এখন একটা জিনিস খেয়াল করেছো, 59-এর পরে 59.1, 59.2 এরকম আসছে কেন? এটা হচ্ছে আমরা যখন প্রোগ্রামিং করি, প্রোগ্রামিং করতে গিয়ে মনে করো 54, 55 এরকম প্রোগ্রামিং লাইন আমরা সাজাইতে সাজাইতে একবারে G59 কেন G80 চলে গেছে, 89 চলে গেছে। আমরা এই দ্বারা প্রোগ্রাম সেট আপ করে দিলাম, কাজ শুরু করে দিলাম, সিমুলেশনে দেখলাম আমার মাঝখানে একটা লাইন ভুল হয়ে গেছে। ধরো 59-এর G59টা 59-এর পরে যে আমি 60 দিলাম, কিন্তু এই 60 আর 59-এর মাঝখানে আর একটা লাইন ঢুকবে, তখন কি করবে? তখন কি এই 60-কে যদি 59 করো তাহলে 61-কে আবার 60 করতে হবে, 62-কে আবার, এই যে একটা জটিলতা সৃষ্টি হবে, এই যে একটা ধাপ টু ধাপ জটিলতা সৃষ্টি হবে, এটা কি হবে? আমরা মেশিনিং করি সহজের জন্য, তাহলে এটা কি হয়ে গেল? আরও কঠিন হয়ে গেল। যে কারণে তখন আমরা কি করব, যে মাঝখানে যদি কোনো লাইনকে অ্যাডিশনাল করতে হয় সেক্ষেত্রে আমরা দেবো 59.1, আরেকটা ঢোকানোর দরকার 59.2, আরেকটা লাইন ঢোকানো 59.3, অথবা 58-এর মধ্যে হইতে পারে 58.1, 58.2, 58.3 হইতে পারে, এরকম আর কি। এই জন্য মাঝখানে এটা মূলত কারেক্টিভের জন্য এই কাজগুলো করা হয়। এটাও প্রোগ্রামিংয়ের একটা ভাষা, একটা সিস্টেম, এটাও তোমাকে বুঝতে হবে। কোঅর্ডিনেট সিস্টেম সিলেকশনে আমরা যদি যাই তাহলে কোঅর্ডিনেট সিস্টেম সিলেকশনে বাকিগুলো থাকবে। পাথ কন্ট্রোল মোডে থাকবে 61, 62, সিলেক্ট ডিস্টেন্স মোডে 90 থেকে G90 থেকে 91, তারপর রেডিয়াস মোডে 98, 99, G68, 69 কোঅর্ডিনেট রোটেশন এবং সিলেক্টিভ বিফোর রোটেশন। তারপরে G68 থেকে কোঅর্ডিনেট রোটেশন, তারপরে G15, 16 হচ্ছে পোলার কোঅর্ডিনেট, তারপর রেফারেন্স লোকেশন হচ্ছে G28, 30। এরকমভাবে প্রত্যেকটা প্রোগ্রামিংয়ের জন্য আলাদা আলাদা লাইন করা হয়। প্রিফর্ম মোশনে G0 থেকে G3, G33, G34, G38, এগুলো সবগুলোরই এক একটা সহজ সিস্টেম আছে, এই জিনিসগুলা করা হয়। এবং মেশিনকে পরিচালনার জন্য স্টপ মোডের জন্য M0, M1, M2, M30, M60 এগুলাকে ব্যবহার করা হয় সাধারণত। ইচ্ছা করলে 22, M97 এগুলাও কোনো কোনো মেশিনে বা কোনো কোনো প্রোগ্রামার ব্যবহার করে। এটা প্রোগ্রামারের উপরে আসলে নির্ভরশীল। এটা একটা স্ট্যান্ডার্ড দেওয়া হলো, এই স্ট্যান্ডার্ডের উপরে কাজ করবে। অনেকে ভাবতে পারো যে এতগুলো জিনিস কিভাবে আমরা মনে রাখবো। তুমি প্রোগ্রামিং করতে গেলে তোমার সিকোয়েন্স অনুযায়ী এগুলো চলে আসবে। এটা মনে রাখা এত কঠিন কিছু না, এটা মুখস্থ করার মতো কোনো বিষয় না, এটা বোঝার বিষয়। সিএনসি মিলিং মেশিনে কাটিং টুলসকে কোঅর্ডিনেট সিস্টেমের সাথে পরিচিতকরণ, সঠিক কাটিং টুলস নির্বাচনকরণ এবং কাটিং টুলসের কোঅর্ডিনেট সিস্টেমের সাথে পরিচিত হওয়া মূল অপারেশন এবং ফিনিশিংয়ের উপর এর খুব প্রভাব ফেলে। আমাকে একটু দ্রুতই যেতে হচ্ছে কারণ আমরা এখনও অনেকগুলো স্লাইড বাকি আছে। প্রকৃতপক্ষে টুল সেটিং করে প্রোগ্রামিং এবং মেশিনিং টুলসের মাধ্যমে দূরত্বের পরিমাণকে রেফারেন্স হিসাবে গ্রহণ করে প্রোগ্রাম স্থানাঙ্ক নির্ধারণ করে মূলত কাটিং টুলসের সমন্বয়করণের মাধ্যমে অনেকগুলো সেটিং পদ্ধতি রয়েছে। এর মধ্যে টুল সেটিং মোড নির্বাচিত করতে হবে, ট্রায়াল কাটার টুলস নির্বাচন করতে হবে। এই দুইটা কাজ হচ্ছে বেশি জরুরি। আমরা একটা চিত্রের মাধ্যমে একটা টুল প্রোগ্রামিংয়ের সিস্টেমটা বোঝার জন্য একটা চিত্র দিয়ে দিয়েছি এবং সেই অনুযায়ী আমরা প্রোগ্রামিংয়ের একটা সিস্টেম দেখিয়েছি। দেখো এখানে লেখা আছে একটি 100 মিলিমিটার দৈর্ঘ্য এবং জবকে 3 জব চাক বা সেলফ সেন্টারিং 3 জব হাইড্রোলিক চাক যার চেয়ালের প্রতিটি দাঁত 3 মিলিমিটার। এর মাধ্যমে ট্রায়াল কাটারের টুলস নির্ধারণের পদক্ষেপগুলো নিরূপণ করো বা নিম্নরূপ। এরকম পরীক্ষায়ও আসতে পারে তোমাদের যে একটি 100 মিলিমিটার দৈর্ঘ্যের একটি জবের মাধ্যমে যার চেয়ালের দাঁত 3 মিলিমিটার, এটা ট্রায়াল কাটের জন্য টুলস নির্ধারণের পদক্ষেপগুলো লেখো। পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে
অপারেশন এবং জবের ম্যাটেরিয়ালস বিবেচনায় কাটিং টুলসকে 90 ডিগ্রি এবং টার্নিং টুলসকে সেটিং করতে হবে। জব এবং টুলসের অক্ষের উচ্চতা একই রকম হইতে হবে। টার্নিং টুলস খুব বেশি দীর্ঘ করে আটকানো যাবে না, অর্থাৎ এখানে যে টুলসটা আমরা টার্নিং করব এটাকে এত লম্বা করা যাবে না, আবার একবারে মিশিয়েও দেওয়া যাবে না, এটাকে একটা স্ট্যান্ডার্ড অবস্থানে আটকাইতে হবে। সঠিক পজিশন টার্নিং ইনস্টল করার পর টারেটের বেল্টগুলি শক্ত করে আটকাতে হবে। টুলস ইনস্টলেশনের পর জবের সাথে স্পর্শ না করে চালু করতে হবে। স্পর্শ না করে চালু করা যাবে না, স্পর্শ না করে চালু করতে হবে। কিন্তু চালু করার পরে, অর্থাৎ তুমি স্টার্টিংয়ের প্রথমেই তুমি জবকে টুলের সাথে আটকিয়ে দিয়ে চালু করতে পারবে না। আগে একটা গ্যাপ রেখে মেশিনকে চালু করতে হবে, তারপরে আস্তে আস্তে সেটাকে স্পর্শ করাইতে হবে। স্পন্ডেলের স্টার্ট সুইচ দিতে হবে। থার্ড, এটা ছিল একটা পর্যায়ক্রমিক ধাপ। এখন আমরা মূল কাজটা, প্রোগ্রামিংটা কিভাবে লিখব সেই জিনিসটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটা প্রোগ্রামিং স্টেপ। যেমন ফার্স্ট স্টেপ M4S500, M4S500 এটা আমি সেটিং করব হ্যান্ড হুইল মোডে। হ্যান্ড হুইল মোডে গিয়ে M4S500 সেটিং করব। কাট দ্য এন্ড ফেস অফ দ্য ওয়ার্কপিস অ্যান্ড দ্য ফার্স্ট কাটিং টুলস ইন ট্রায়াল। Only rotate in the X direction, don't move in the Z direction. আমরা কি করব, আমরা কাটিং এবং এন্ড ফেস এবং ওয়ার্ক পেস এইটার ফার্স্ট কাটিং টুলসকে টাচ করব এবং শুধুমাত্র এক্স ডিরেকশনকে রিটেক্ট বা ট্যাগ করব, বাট জেড ডিরেকশনকে কোনো অবস্থাতেই মুভ করতে পারবো না। তারপরে প্রেস টুল কম্পোজিশন বাটন, তারপরে অফসেট বাটন, তারপরে সিলেক্ট শেপ বাটন, তারপরে মুভ কার্সর বিলো দ্য করসপন্ডিং টুলস কম্পোজিশন নং, যেমন প্রেস 0Z.1, অর্থাৎ এখন আমরা জেটের মান বসাবো। কোথায় বসাবো? কার্সরকে মুভ করে টুল কম্পোজিশনের মধ্যে নিয়ে জেড কলামে যাব, সেখানে গিয়ে 0.1 এটা আমরা বসিয়ে দেব। তারপরে নেব মেজার বাটন অটোমেটিকলি ডিসপ্লে ইন দ্য কম্পোজিশন অফ দিস কাটিং টুলস ইন জেড ডিরেকশন, অর্থাৎ জেড ডিরেকশনের মধ্যে কতটুক প্রারম্ভিক পর্যায়ে মাপ রয়েছে। তুমি একটা জব টার্নিং করবে অথবা কাজ করবে, জবের প্রথম জেড ডিরেকশনে তার দূরত্বটা কতটুক, এটা তোমাদেরকে মেজার করে তারপরে ইনপুট করতে হবে। তারপর কাটিং টুলসের জেড ডিরেকশনের মাধ্যমে জবের বাহ্যিক বৃত্ত কাটতে হবে এবং এক্স ডিরেকশন সরানো যাব না। যখন আমরা এক্স নিব তখন জেডকে সরাবো না, যখন আমরা জেড নিব তখন এক্সকে সরাবো না। তারপরে কাজ শেষ করার পরে স্পিন্ডেল বন্ধ করব এবং মেশিনে উপযুক্ত ব্যাস এবং এক্সের পরিমাপ করে খাতায় রেকর্ড রাখব। অর্থাৎ আমি যখন কাজটা করলাম, তারপরে যখন মেশিনের টুলসটাকে তার এক্স এবং জেড পরিচয় হলো, তখন ওখানকার মাপ কত এটা আমাকে খাতায় রেকর্ড রাখতে হবে। এবং কাটিং টুলসে এক্সের পরিমাপ দিয়ে, ওই যে প্রথমবার যেরকম 0.01 দিয়ে অফসেট করেছিলাম, এখন যে কাটিং করার পরে বা যতটুকু কাটবো সেই মানে নিয়ে তারপরে আমি সেকেন্ড ডিরেকশনে গিয়ে অফসেট করব ওই পরিমাপ নিয়ে। পরের দ্বিতীয় ধাপের পরিমাপটা আমি অফসেট করব। তারপরে মেজারে প্রেস করব, তারপরে প্রেস করব প্রোগ্রামিং বাটনে, এমডিআই মোডে যাব, তারপরে টুল T0101 এইটা টুলের নাম্বার এবং নেম, এটা নির্ভর করে তোমার মেশিনের প্রোগ্রামিংয়ের উপরে, মেশিনের টুলকে যে নামে পরিচয় করে দেওয়া হয়েছে তার উপরেই সেটাকে নির্ভর করে। 01 দিবা নাকি 04 থেকে শুরু করবা, এগুলো তো তোমরা যেভাবে নাম দেবে সেভাবেই। প্রেস ইনপুট বাটন, এরপরে এক্সিকিউট। প্রেস এক্সিকিউট মানে কাজ শুরু হয়ে গেল। প্রেস ইনপুট কি F01, ফিট হচ্ছে 0.01 আর অথবা 0.02, 01 বা 02-র বেশি একটা ফিটে কাটা কোনোভাবেই উচিত নয়। তারপরে আবার এক্সিকিউট, আবার এরকম কাজ শুরু করে দেব।
টুল চালানোর জন্য যে সতর্কতা, কাটিং টুলস পরিচালনা করার জন্য সুরক্ষা দরজা অবশ্যই বন্ধ রাখতে হবে এবং জব পরিমাপের সময় স্পিন্ডল ঘোরানো যাবে না। কাটার গতি 0.01 হিসাবে সামঞ্জস্য করা উচিত। ফিনিশিং কাট হালকা করতে হবে, কারণ আমরা জানি সেফটি ফার্স্ট, সেফটি লাস্ট, সেফটি অলওয়েজ। আমাদের সবসময় সেফটিতে থাকতে হবে। কাটিং টুল পরিদর্শনকালে কমপক্ষে একটি কাটিং ডেপথ এর মান গ্রহণ করতে হবে। ডেপথ অফ কাট কমপক্ষে একবার করে হলেও এর মান নিতে হবে এবং কাটার গতি 0.01 হিসাবে সামঞ্জস্য করা উচিত। এই কথাটা আবারও বলছি যে 0.1 উপরে কাটিং ফিট দেওয়া উচিত নয়। দ্বিতীয় কাট যখন অফসেট করব তো কাটার সময় আর কাটা যাবে না, কেবল সামান্য স্পর্শ করা লাগবে। অর্থাৎ প্রথম কাটের সময় একটা ফুল কাটিং দেওয়া যাব 0.01 ফিটে, কিন্তু দ্বিতীয় কাটের সময় আর কোনো কাটিং দেব না, শুধু স্পর্শ করব। একটা প্রোগ্রামিংয়ের ডিটেলস এখানে দেওয়া আছে। এটা হচ্ছে ফাংশন মোড কমান্ড জি অ্যান্ড এম কোড। যেমন G00 র্যাপিড লিনিয়ার মোশন, এটা তোমাদের বইয়েও দেওয়া আছে, নেটেও দেওয়া আছে চার্টটা। কারণ অনেকগুলাই জিনিস আছে যেগুলো বোঝা যায় না, একটা চার্টের মধ্যে নিয়ে আসলে বোঝা যায়। আমি যেটা এতক্ষণ তোমাদের সাথে ডিটেলস লেকচারের মাধ্যমে বুঝিয়েছি, সেটাই এই চার্টের মাধ্যমে এখানে দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে সহজে তোমরা বুঝতে পারো। তারপর মেশিনিং সাইকেলে আছে যেমন রেক্টেঙ্গুলার পকেট মিলিং। রেক্টেঙ্গুলার কোনো পকেটকে যদি আমরা মিলিং করতে চাই, তাহলে এই G75 দিয়ে আমি এই কাজটা করতে পারি। এইটা যে মেশিনে আমি কিনবো, যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমাকে যে মেশিনটা সাপ্লাই দেবে, তাদের কিছু স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট অনুযায়ী এই কাজগুলো তৈরি করতে হবে এবং প্রোগ্রামিংগুলো তৈরি করতে হবে। কোঅর্ডিনেট ট্রান্সমিশন সাইকেলের মধ্যে আছে যেমন G28 মিরর ইমেজ, G54 ড্যাটাম শেফট, G74 স্কেলিং, G73 রোটেশন, G28X, G28Y, G28XY, G28X এবং Y, G72। এরকমভাবে আমাদের প্রত্যেকটা কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে এবং সেগুলো আলাদা আলাদা নাম রয়েছে এবং ডিটেলস রয়েছে। এটা আমরা প্রত্যেকটা কাজের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই কাজগুলোকে ততক্ষণ পর্যন্ত আমরা ভালোভাবে বুঝবো না যতক্ষণ আমরা নিজেরা না লিখব অথবা দেখব। এটা মনে রাখার দুইটা উপায়। একটা হচ্ছে আমাকে প্র্যাকটিক্যালি এসে মেশিনে বসে কাজ করতে হবে। সেটা মেশিনে বসে কাজ করার আগে আমাকে প্রোগ্রামিংগুলো খাতায় বসেই লিখতে হবে। এটা আসলে মেশিনিংয়ে আগেই যাওয়া যাবে না। অনেকে বলতে পারো যে এই কাজগুলো যে স্যার বললেন এইগুলো তো আমি মেশিন ছাড়া করতে পারবো না। মেশিনের তুমি ঠিকই বলছি যে মেশিন ছাড়া এই কাজগুলো করা সম্ভব নয়, বাট মেশিনের আগে তোমাকে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। লিখতে হবে খাতায়, রাখতে হবে মাথায়। গ্রন্থগত বিদ্যা পর হস্তগত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। সুতরাং আগে খাতায় প্র্যাকটিস করবে, তারপরে কলেজ খোলার পরে আল্লাহ চাহে তো করোনা মহামারী শেষ হলেই কলেজ খুলে যাবে, তখন তোমরা প্র্যাকটিক্যালি খুব সহজে এসে এই ক্লাসগুলোকে করতে পারবে। এই ক্লাসগুলোকে যদি তোমরা প্র্যাকটিস করো, বাসায় বসে যদি খাতার মধ্যে লিখো এবং হোমওয়ার্ক হিসাবে এইগুলাকে যদি তোমরা হোমওয়ার্ক হিসাবে লেখো, এবং কলেজ যে ইনস্টিটিউটে পড়াশোনা করো, যার যার শ্রেণী শিক্ষককে এই হোমওয়ার্কের খাতাটা জমা দিবে এবং এই হোমওয়ার্কের খাতা দেখেই সংশ্লিষ্ট শিক্ষক তোমার কন্টিনিউয়াসের মার্ক দিবে। এটার উপরেই তোমার কন্টিনিউয়াসের মার্ক নির্ভর করবে, তোমার এই লেখার উপরে। আর বাকিটুকু কন্টিনিউয়াস মার্কের পরে বাকিটুকু ফাইনাল পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার মার্ক পাবে। আর প্র্যাকটিক্যালি যদি তুমি কাজ করতে চাও, অবশ্যই কলেজ খোলার পরে যার যার প্রতিষ্ঠানে যাবে, যেসব প্রতিষ্ঠানে এই মেশিনগুলো আছে, অবশ্যই ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে মেকানিক্যাল যাদের আছে তাদের কাছে সিএনসি মিলিং এবং লেদ আছে, তারা এই জিনিসগুলো দেখাবে এবং এইটার সাথে মিল করে তুমি প্রোগ্রামিং করবে এবং কাজ করতে পারবে ইনশাআল্লাহ। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আমি তোমাদের কমেন্টসগুলো দেখেতেছি, অনেকেই কমেন্টস করেছ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে। এবং ক্লাসের আমরা শেষ দিকে চলে এসেছি। আজকের এই ক্লাসটা যদি আবার তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই দক্ষতা বাদন অথবা http://skill.gov.bd/dt অথবা http://facebook.com/skill.gov.bd এই ওয়েবসাইটগুলোতে ঢুকে তোমরা তোমাদের এই সাবজেক্টের কোড নাম্বার লিখে সার্চ দিলেই তোমার সাবজেক্ট চলে আসবে। চ্যাপ্টার ওয়াইজ তুমি যদি চাও দেখতে পারবে, টিচারের নাম লিখেও দেখতে পারবে, অথবা আমার পার্সোনাল ফেসবুক ফ্রেন্ডে যারা আসো তারাও এটা ফেসবুক লাইভে আমি শেয়ার করি, সেখান থেকেও তোমরা দেখতে পারবে ইনশাআল্লাহ। এবং আগামী ক্লাসে যদি ক্লাস হয় তাহলে দেখা হবে এনগ্রোভিং মেশিন নিয়ে, তোমাদের আগামী ক্লাসে আলোচনা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সেই প্রত্যাশা কামনা করেই আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইন লাইভ না।